360 ডিগ্রি এডুকেয়ারের সকল দর্শকবৃন্দ, শুভানুধ্যায়ী এবং শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতোমধ্যে চতুর্থ অধ্যায়ের যে সালোক সংশ্লেষণ অংশটি রয়েছে তার সম্পর্কে দুটি ক্লাস আপলোড করেছি। প্রথম ক্লাসটি ছিল সালোক সংশ্লেষণের প্রক্রিয়া সম্পর্কে, যার মধ্যে আলোক পর্যায়, অন্ধকার পর্যায়, কেলভিন চক্র নিয়ে আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় ক্লাসটি আসলে সালোক সংশ্লেষণের জন্য দায়ী বিভিন্ন ধরনের প্রভাবক অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো আজকের ক্লাসটিতে মূলত আলোচনা করা হবে সালোক সংশ্লেষণ যে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা জীবজগতে কেন সালোক সংশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে বিবেচিত তা সম্পর্কে। শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে কিছু বিষয় উপস্থাপন করা আছে। এই পয়েন্টগুলো থেকেই আমরা উত্তরটিকে সাজিয়ে নিতে পারবো। তোমাদের জন্য সাধারণত যে অনুধাবনমূলক প্রশ্ন হয় অথবা বড় যে প্রশ্ন হয়, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসলে এই প্রশ্নটিকে বিশ্লেষণ করার জন্য তোমার কাছে চাওয়া হয় বা প্রশ্নকর্তা চেয়ে থাকেন। এই প্রশ্নটিকে তোমরা যদি আসলে পয়েন্ট আকারে গুছিয়ে লিখতে পারো তাহলে আমার মনে হয় নাম্বার ক্যারি করাটা অনেক বেশি সহজসাধ্য হবে। এবং এই প্রশ্নটি সাধারণত 4 নম্বরের জন্য এসে থাকে। তোমরা 4-এ আসলে 4ই পেতে পারবে যদি এভাবে আসলে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করো। শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস ইন লিভিং ওয়ার্ল্ড। এই যে বিষয়টি সালোক সংশ্লেষণ তা আসলে জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে বিভিন্ন প্রেক্ষাপটে কেন বা কিভাবে গুরুত্বপূর্ণ তাই একটি ধারণা এই ক্লাসটির মাধ্যমে তোমরা অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস। শিক্ষার্থীবৃন্দ, সালোক সংশ্লেষণ বিক্রিয়াটিকে ইতিমধ্যে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়েছে। এই যে বিক্রিয়াটি, সেই বিক্রিয়াটিকে বলা হয় আসলে সূর্যালোকের সাথে যে জীবনের যে সেতু বন্ধন তৈরি হচ্ছে সেই আলোকে এটাকে বিশ্লেষণ করা হয়ে থাকে। যে সূর্যালোক এবং জীবের মধ্যে যে সেতু বন্ধন তা একমাত্র সালোক সংশ্লেষণই করে দিতে পারে। আর এই কারণে সালোক সংশ্লেষণকে আসলে রাসায়নিক কারখানা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হিসেবে বিজ্ঞানীরা, সমস্ত জীবজগৎ ব্যাপী বিজ্ঞানীরা একে অভিহিত করে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু লক্ষ্য করো আসলে সালোক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ আমরা প্রথমে আলোচনা করতে চাচ্ছি উদ্ভিদের খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে। শিক্ষার্থীবৃন্দ, সালোক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ এর খাদ্য প্রস্তুত করার একমাত্র পদ্ধতি। আমরা খাদ্য প্রস্তুত করতে যদিও পারি না, উদ্ভিদও কিন্তু আসলে যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না থাকতো তাহলে খাদ্য প্রস্তুত করতে পারতো না। সে খাদ্য থেকে আসলে আমরা আমাদের সকল রকমের জৈবনিক ক্রিয়াকলাপ সম্পাদন করে থাকে। তো উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ না করত তাহলে সে খাদ্য উৎপাদন করতে পারতো না, খাদ্য তার থাকতো না। আর তার যদি খাদ্য না থাকতো তাহলে উদ্ভিদ জগৎ সমস্তভাবে সামগ্রিকভাবে বিলুপ্ত হয়ে যেত। শিক্ষার্থীবৃন্দ, এবার আসো প্রাণীকুলের জন্য যে খাদ্য প্রাপ্তির উৎস সেটা কিন্তু উদ্ভিদ। তো উদ্ভিদ যদি খাদ্য প্রস্তুত না করতো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, প্রাণীকুল আমরা সকল প্রাণী জগৎ কিন্তু আসলে খাবার পেতাম না। লক্ষ্য করো, তৃণভোজী প্রাণী থেকে শুরু করে বাস্তু সংস্থানের বা বাস্তুতন্ত্রের সকল যেই উচ্চতর পর্যায়ের খাদক গোষ্ঠী আছে তারা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে উদ্ভিদের তৈরিকৃত খাদ্য খেয়েই কিন্তু বেঁচে থাকে। তো খাদ্যের জন্য আমাদেরকে আসলে সামগ্রিকভাবে সকল প্রাণী জগৎ কেই মূলত উদ্ভিদের এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপরে নির্ভর করতে হয়। আমার যত খাবার আছে, আমার যে কোনো খাবারই মূলত কোনো না কোনো ভাবে উদ্ভিদজাত। এবার সেটা হোক আমিষ, হোক শর্করা, হোক স্নেহ জাতীয় খাবার অথবা অন্য যে কোনো খাবারই হোক না কেন, সকল খাবারই কোনো না কোনো ভাবে উদ্ভিদই আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করেছে। তাহলে যদি আমাকে খাদ্য পেতে হয় অবশ্যই উদ্ভিদকে সালোক সংশ্লেষণ করতে হবে। উদ্ভিদ যদি সালোক সংশ্লেষণ না করে প্রাণীকুল কিন্তু খাবার পাবে না। শিক্ষার্থীবৃন্দ, শক্তির উৎস আমাদের সকল রকমের যে কাজ আছে, কাজ করার জন্য আমরা শক্তি কিভাবে পাই? আমরা শক্তি পাই আসলে এটিপির মাধ্যমে। আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। এটিপি উৎপাদনের মাধ্যমে আমরা আসলে শক্তি পেয়ে থাকি। এখন শিক্ষার্থীবৃন্দ, এটিপি কিন্তু ব্যবহৃত হয়ে যায়। এটিপি যদি ব্যবহৃত হয়ে যায় বা সঞ্চিত শক্তি যদি ব্যবহৃত হয়ে যায়, আমাকে কিন্তু আবার শক্তি প্রদান করতে হবে। তো সেই শক্তি আমি প্রদান করি আসলে কিসের মাধ্যমে? শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই শক্তি কিন্তু আমরা প্রদান করি খাদ্যের মাধ্যমে। তো ইতিমধ্যে আলোচনা করা হয়েছে খাদ্য উৎপাদনের
সঙ্গে জড়িত একমাত্র উদ্ভিদ। আর উদ্ভিদ যদি খাদ্য উৎপাদন না করতো তাহলে আমরা খাবার পেতাম না, আর যদি আমরা খাবার না পেতাম আমরা শুধু শক্তি পেতাম না। এই শক্তির মাধ্যমেই কিন্তু আমাদের সকল রকমের কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমি যে এখন ক্লাসটি নিচ্ছি, এই ক্লাসটি আসলে বা এই বোর্ডে যে লেখাগুলো লিখেছি, এই লেখাগুলো লেখার জন্য যে শক্তি আমি পেয়েছি তা কিন্তু কোনো না কোনো ভাবে খাদ্য থেকেই পেয়েছি। তো আমাদের সকল যেই খাবার তা উৎপাদন করে উদ্ভিদ, আর উদ্ভিদ মূলত লক্ষ্য করো, যদিও সকল শক্তির উৎস সূর্যালোক, সকল শক্তির উৎস সূর্যালোক, আর আমি কিন্তু যে খাবারটা খাই তার মধ্যে কিন্তু উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্য শক্তিকে কি করে রেখেছে, পুঞ্জীভূত করে রেখেছে, বা সূর্য শক্তি আসলে আমি খাবার হিসেবে গ্রহণ করছি। এর দ্বারা শক্তিকৃত হয়েই আমি আমার দৈনন্দিন জীবনের সকল কর্মকাণ্ড সম্পাদন করছি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলে আসো জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালনা। দুনিয়াতে যত জীব রয়েছে আমরা প্রথম অধ্যায় থেকেই জানি, পৃথিবীতে বা জীব জগতে আসলে 5 ধরনের মতান্তরে 6 ধরনের জীব পাওয়া যায়। তো এই যে জীব গোষ্ঠী রয়েছে সকলকেই কিন্তু তোমার বিভিন্ন রকমের বিপাকীয় কর্মকাণ্ড সম্পাদন করতে হয়। তো বিপাকীয় কর্মকাণ্ড সম্পাদনের জন্য সকল শক্তি আসবে কোন জায়গা থেকে? বিপাকীয় কর্মকাণ্ড আসলে দেহের অভ্যন্তরে সম্পাদিত হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই যে বিক্রিয়াগুলো সম্পাদিত হচ্ছে, বিপাকীয় কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে, তার জন্য আসলে শক্তি পাবো কোথায়? শক্তি পেতে হবে বা শক্তি পাওয়ার জন্য যেই উৎপন্ন দ্রব্য রয়েছে সালোক সংশ্লেষণ সৃষ্ট, সেই উৎপন্ন দ্রব্যের উপরে নির্ভরশীল হতে হবে। আর সেই উৎপন্ন দ্রব্য হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আসলে গ্লুকোজ। তো ঘুরে ফিরে সেই একই কথা, শক্তির উৎস হিসেবে আমাকে যদি ধরতে হয়, খাদ্যকে ধরতে হবে যার মধ্যে সূর্য শক্তি অন্তর্ভুক্ত থাকে, আর এই সূর্য শক্তিকে একমাত্র অন্তর্ভুক্ত করতে পারে উদ্ভিদ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তো শিক্ষার্থীবৃন্দ, পরিবেশও কিন্তু পরিশোধন করছে উদ্ভিদ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ পরিশোধিত হয় কিভাবে? লক্ষ্য করো, উদ্ভিদ কিন্তু বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রতিনিয়ত গ্রহণ করছে। আমি যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস সম্বলিত কোনো একটি এলাকার মধ্যে বসবাস করি বা একটি জায়গার মধ্যে অবস্থান নেই, আমি কিন্তু বেশি সময় টিকে থাকতে পারবো না, আমার সাফোকেশন বা শ্বাসকষ্ট হবে। একটা পর্যায়ে আমি কিন্তু সাফোকেট করতে করতে হয়তো বা মৃত্যু মুখেও পতিত হতে পারে। তো কার্বন ডাই অক্সাইডের মধ্যে কিন্তু আমি বাঁচতে পারবো না। কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ে বর্তমান বৈশ্বিক যে প্রেক্ষাপট সেখানে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে। একমাত্র কারণ কি, যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। তো কার্বন ডাই অক্সাইড যদি, এই বিষাক্ত গ্যাসটাকে উদ্ভিদ যদি তার পত্ররন্ধ্রের মাধ্যমে গ্রহণ না করতো, তাহলে কিন্তু শিক্ষার্থীবৃন্দ কার্বন ডাই অক্সাইড এর মাধ্যমে পৃথিবী বায়ুমণ্ডল অনেক বেশি বিষাক্ত হয়ে যেত। তাহলে বলতেই পারি যে সালোক সংশ্লেষণের মাধ্যমে আসলে পরিবেশ পরিশোধিত হচ্ছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই উপাদানটিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করার মাধ্যমে তোমার শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে। এবার চলে যাচ্ছি পরিবেশের ভারসাম্য রক্ষায়। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ নির্ধারিত, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্ধারিত। অক্সিজেনের পরিমাণ 20.95 ভাগ এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033 ভাগ। তো এই যে পরিমাণটি রয়েছে, এই পরিমাণটির যদি ব্যালেন্স বিনষ্ট হয়ে যেত শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু আমরা কি বলে পরিবেশের বায়ুমণ্ডল আসলে জীবের জন্য অনুপযোগী হয়ে যেত। শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো, আমি একটু আগে যে কথাটি বলছিলাম, বর্তমান বিশ্বে কিন্তু প্রচুর পরিবেশগত বিপর্যয় দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে সর্বপ্রথম কারণ হচ্ছে যে এই যে পরিমাণটি তা কিন্তু আসলে রক্ষিত হচ্ছে না, এবং পরিসংখ্যানগত হিসেবে দেখা যাচ্ছে ভবিষ্যতে এটির পরিমাণ আরো বেশি বেড়ে যেতে পারে। তো যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তাহলেই কিন্তু পরিবেশে নানা রকমের বিপর্যয় দেখা দিবে, এবং বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে এই কার্বন ডাই অক্সাইডের একটি বিশেষ যোগাযোগ রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে সঠিক অনুপাত যদি রক্ষিত হতে হয়, তাহলে সালোক সংশ্লেষণ সঠিকভাবে সম্পাদিত হতে হবে এবং বেশি করে হতে হবে, বরং কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে গেলেই বরং ভালো। তো এই কারণে তোমাদের বইয়ে হয়তো বা এভাবে উপস্থাপনা করা আছে যে আমাদেরকে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, যদি গাছ লাগাই তাহলে পরিবেশ বাঁচবে, কারণ যে এই ক্ষেত্রে অক্সিজেনের মাত্রা এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা সঠিক অনুপাত হারে বা আনুপাতিক ভাবে রক্ষিত হবে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা
স্বাভাবিকের চেয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে না। যেই বৃদ্ধিপ্রাপ্ত কার্বন ডাই অক্সাইড রয়েছে বা হতে পারে সেটা আসলে উদ্ভিদ তার কাঁচামাল হিসেবে ব্যবহার করে নেবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে বেশি পরিমাণে উদ্ভিদ বা গাছ লাগাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এইটাই হচ্ছে গিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার একটি কনসেপ্ট, ধারণা। এবার আসো মানব সভ্যতার অগ্রগতিতে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি একটু আগে বলছিলাম প্রাণীকুলের খাদ্য। শুধুই কি খাদ্য? আমাদের যে খাদ্য রয়েছে, বস্ত্র, আমরা যে পোশাক পরছি, এই পোশাকের জন্য যে সেলুলোজ রয়েছে বা শর্করা জাতীয় উপাদান রয়েছে, সেটি কিন্তু তৈরি হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ শার্ট তৈরি হচ্ছে বা একটি কাপড় তৈরি হচ্ছে, দুঃখিত, বস্ত্র তৈরি হচ্ছে আসলে তন্তুর মাধ্যমে। তো তন্তু মাধ্যমে বা তন্তু আসে তুলা থেকে, আবার তুলা হচ্ছে গিয়ে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার একটি উপাদান দ্রব্য বা তার সঞ্চিত খাবারের একটি আবাসস্থল, তুলার কথা বলছি। তো এরকম ভাবে আমাদের অন্ন বা খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিভিন্ন রকমের ঔষধ রয়েছে, যেমন কুইনাইন কিংবা মরফিন, এগুলো উদ্ভিদজাত। আবার বিভিন্ন শিল্প সামগ্রী, রেয়ন, তারপরে নাইলন, তারপরে কাগজের কথা আছে, রাবার শিল্পক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কাগজ ছাড়া আমরা আমাদের শিক্ষা উপকরণ চিন্তাই করতে পারি না। কাঠ ছাড়া আমরা আমাদের ঘরের সৌন্দর্যের কথা চিন্তায় আনতে পারি না। তো লক্ষ্য করো, শুধুই কি আসলে খাবার ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, শিল্পক্ষেত্রের উপাদানগুলো সহ, পাশাপাশি বিভিন্ন রকমের জ্বালানি ছাড়া আমরা শিল্পকেও চিন্তা করতে পারি না, কয়লা, গ্যাস, এই উপাদানগুলো আমরা আসলে উদ্ভিদ থেকেই মূলত পেয়ে থাকি। তাহলে কেন মানব সভ্যতার অগ্রগতিতে সালোকসংশ্লেষণ আসলে ভূমিকা রাখছে না? মূলত মানব সভ্যতার অগ্রগতিতে সালোকসংশ্লেষণই সম্পূর্ণভাবে ভূমিকা রাখছে। এইবার আসো, খুব মজার একটি টপিক বা তোমাদের বইয়ের একেবারে সর্বশেষ অংশে উল্লেখ করা আছে বাসযোগ্য পৃথিবী তৈরিতে। লক্ষ্য করো, 5 বিলিয়ন বছর পূর্বে আমাদের এই পৃথিবী নামক গ্রহটি তৈরি হয়েছে। পরবর্তীতে আরো অনেকটা সময় পরে পৃথিবীতে উৎপন্ন হয়েছে জীবন। তো এই জীবনকে বাসযোগ্য করে তোলার জন্য বা জীবের উপযোগী করে তোলার জন্য পৃথিবীতে অক্সিজেন সৃষ্টি করেছে সর্বপ্রথম উদ্ভিদ। আর অক্সিজেন সৃষ্টি করে আসলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমি বলতেই পারি, বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য উদ্ভিদের সালোকসংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের পার্ট, যে জীবজগতে আসলে সালোকসংশ্লেষণ কিভাবে গুরুত্ব বহন করছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সম্পূর্ণভাবে ধারণাটিকে ধারণ করতে পারবে, কারণ এখানে আসলে চুম্বক কিছু পয়েন্টের মাধ্যমে সমগ্র বিষয়টিকে সরলভাবে উপস্থাপনের একটা প্রয়াস চালিয়েছিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি ক্লাসটি থেকে কেউ কোনো উপকার পেয়ে থাকো, তাহলে সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ থাকবে। তো আমাদের ক্লাসটি ভালো লাগলে আমাদের পাশে থেকে সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।